গোলু ঠান্ডা লেগে যাবে, নিচে চলে আয়, ঠান্ডার। হে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো এখন বাজে সকাল 8:10, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। জলখাবার করা হয়ে গেছে, এবার আমরা জলখাবার খাবো। বাবাকেও টিফিন দিয়ে দিয়েছি, আর দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে এত তাড়াতাড়ি কেন রান্না বসিয়েছি জানো? আজকে একটা জায়গায় যাওয়ার আছে, পাট ধোয়া যাব ঠাকুরের আশ্রমে, আজকে উৎসব আছে, তো সেখানে যাব। আর একে দেখো, এই যে, এই ওঠো, ওকে দেখছো তো, করো না প্লিজ, করো না। তো তখন অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে তখন থেকে গলুর পেছনে পড়ে রয়েছে। কি বলবো, বাচ্চাও ঘরে থাকলে পরে বরঞ্চ তাকে বোঝানো যায়, কিন্তু এইসব মানুষকে বোঝানো বিশাল মুশকিল। আবার তুমি ওকে করে যাচ্ছ ওরকম। তো চলো আমি ঝটঝট করে রান্নাটা করে নিই, কারণ আমরা 11টার সময় বেরোবো, তো সেই কারণে রান্না বান্না সব কিছু করে যেতে হবে। তো তারপরে বিকেলেরটা দেখা যাবে, বিকেলের কি হবে, রাত বাইরে থেকে হয়তো হতে পারে রুটি নিয়ে আসতে পারি। চলো দেখা যাক। এখন রান্না শুরু করেছি, কত তাড়াতাড়ি শেষ করা যায় সেটা হচ্ছে মেন। আর একে আমি বলছি যে যাও ব্রাশটা করে এসো, যে আমার কাজ আছে। ও তো উঠে চলে যাবে, গোটা ঘর গোটানো, তারপরে আমি নিজে স্নান করব, ফ্রেশ হব, সমস্ত ব্যাপারই রয়েছে, কিন্তু এই যে শুনবে না। ওঠো ওঠো সানু, ওঠো। তো ঠিক আছে, চলো আমি ঝটঝট করে আমার কাজগুলো সেরে নিই। এদিকে দেখো আলু করলা ভাজা এটা হচ্ছে, আর এখানে বসিয়েছি আমি, গরম, এখানে আছে আমার মেথির শাক। তো এই মেথির শাকটা 4 আটি বাবা এনেছিল, আমি বেচে কুটে বসিয়েছি। কেউ বলবে 4 আটি মেথি শাক কত কম হয়ে গেছে। খুব ভালো লাগে, বাট বাঁচতে ততটাই প্রবলেম। আর আমার তো শাক বাঁচতে একদম ইচ্ছে করে না, কিন্তু কি করব, এনেছে যেহেতু সেজন্য বাঁচতেই হবে। 4 আটি মেথি শাক ছিল, মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো বাঁচতে বাঁচতে। আর খাওয়ার সময় এতটুকু হয়ে গেছে, একদম অল্প। চলো আমি ঝটঝট করে আমার কাজগুলো সব সেরে নিই। আর এদিকে জানলাটা খুলে নিই, ঠান্ডা আছে, বাইরেটাতে পুরো কুয়াশা, দেখছো সব জানলার বাইরে যে পোকামাকড় থাকে ওইগুলো। আর ভোরবেলাতে এতটাই কুয়াশা হয়েছিল যে হয়তো। আর তোমাদের বলছিলাম না বাবা যে এখানটাতে চাষ করতো, মানে যেখানে সবজি লাগাতো, সেই জায়গাটা এখন চেঞ্জ হয়ে গেছে, সেই জায়গাটা অন্য কিছু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই সেখানে কি হয়েছে। তো একের পর এক কাজ চলতেই থাকে, ভাবি এইটার পর অন্য একটা কাজ, মানে অন্য কিছু করে নেবো বা একটু বসবো, হয় না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চা গরম হচ্ছে স্বামীর জন্য, আর এইখানে রচা করা আছে। উফ বাবারে বাবারে, আজ এক ভোরবেলাতে যে কুয়াশাটা ছিল, এখন বুঝতে পারছো কিনা জানি না, বোঝা যাচ্ছে না, আলোর ফোকাসটা পড়ছে তো। যে কুয়াশাটা ভোরবেলা ছিল সেটা এখন একদম নেই, মানে পুরো কুয়াশা, মানে তখন ভোরবেলা নয়, ঠিক সকালই হবে। আর আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, 7:10 বেজে গেছে। যেখানে মানে আমি আগে উঠলে পরে যদি আজকে জলখাবার করার থাকতো তাহলে একটু ঝামেলাটা বেড়ে যেত, যেহেতু বাইরে যাওয়ার আছে। তো যেহেতু জলখাবার করার ঝামেলাটা নেই, কালকে রাতে রুটি করেছিলাম তো কেউই প্রায় খায়নি, তো সেই জন্য রুটিটা ছিল, রুটির মধ্যে একটু তেল দিয়ে গরম করে দিলাম, আর ডাল সেদ্ধ ছিল সেটাও গরম করে দিলাম, না তো আজকে আমার অসুবিধা হয়ে যেত। 7:10 বেজে গেছে, আমি মানে ঝটপট করে উঠেছি যখন বাবা ডাকছে যে মনি 7:10 বাজছে। তো চলো এদিকে চাটা ছানুকে দিই। পত্র গুটিয়ে এবার চলে এলাম রান্নাঘরের কাজ সামাল দিতে। তো প্রায় অর্ধেকটা কাজ তো হয়েই ছিল, এবার ভাতের মাড় গালবো। ভাতের মাড় গালার পর আমি ঠান্ডা জলে যেহেতু স্নান করতে পারি না, অলরেডি দেখো 1 হাঁড়ি জল গরম করা হয়েছে, আর 1 হাঁড়ি জল গরম করছি, কারণ হচ্ছে আমি মাথায় শ্যাম্পু করব, সেই কারণে। ভাতের মাড় গালার পর
ভাতের মাঠটা গালা হয়ে যাবে, তারপরে আবার এর মধ্যে আমি মূলো শাক সেদ্ধ করব কুকারে। আর এইদিকে মনে হয় সময়টা কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাজগুলোই যেন শেষ হচ্ছে না। কুকারে ডাল বসিয়েছিলাম, এমনই কপাল খারাপ, প্রথমবার যখন ডালটা বসালাম ডালটা সেদ্ধই হয়নি। আবার দ্বিতীয়বার আমাকে কুকারে বসাতে হয়েছে ডালটা। তো দেখি এবার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এমনিতে মটর ডাল একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো মনে হয় এইবার হয়ে যাবে সেদ্ধ। মটর ডালটা সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে ছোক লাগাবো, আর এদিকে ভাতের মাঠটা গালা তো হয়ে যাবে। তারপরে মূলো শাকটা যেহেতু আগের দিন কেটেছিলাম আর জল শুদ্ধ ছিল, সেটা যদি রেখে দিই তাহলে পচে যাবে শাকগুলো। তো সেই কারণে কুকারে একটু সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো, তাহলে পরের দিন আমি এটাকে ভালোভাবে ভাজতে পারবো। আর এদিকে আমি তার সাথে আবার ক্যামেরাটাও সেট করে নিলাম। দেখছি ক্যামেরাটা নিচের দিকে মানে কিছু দেখা যাচ্ছে না, মাথাটা কেটে যাচ্ছে। আসলে কাজ করতে করতে না কোনো তাল থাকে না যে কোন দিকে কিভাবে কি করব। এইদিকে ডালটা আমি এবার ছকবো। আর হ্যাঁ, এইদিকে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ছোঁক দেবো। এবার বাজে 10টা 9, যাই আমি এবার স্নান করব। আর তোমাদের বলছিলাম না, বাবা যে জায়গাটাতে চাষ করে মানে ওই মানে বেগুন, ফুলকপি, আলু যা যা লাগিয়েছিল ওই জায়গাটা এখন পুরোটাই বড় হয়েছে। তারা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখায়। তো এই দেখো, এই আমাদের সিঁড়িঘরটা, এটা থেকে বেরিয়েই এই জায়গাটাতে ফুলকপি, বেগুন সব কিছু চাষ হতো, বাবা করতো। এই জায়গাটাতে এখন আমাদের এই ঘর উঠছে, এই যে পুরো এই যে। তো এটা হচ্ছে আমাদের বেডরুম হবে, জানলা ঠান্লা করা আছে। আর মেবি হয়তো রান্নাঘরও হতে পারে, আদারওয়াইজ এটা বাথরুমও হতে পারে। আর আরেকটা রান্নাঘর হবে এই সিঁড়িঘরের নিচটাতে, যদি হয় রান্নাঘর হবে বা বাথরুম হবে, যেটাই হবে। আর এই যে আমাদের এখন নিজেদের ছাদ হয়ে গেছে, এবার আমরাও ছাদে উঠতে পারবো। আর এইটা হচ্ছে হয়তো তোমরা আগে ভিডিওতে যারা আমার রেগুলার ভিউয়ার, যারা আমার ভিডিও দেখেছো, এটা হচ্ছে সেই গরুর বাচ্চাদের ঘর। এখানে আমি গরুর বাচ্চাগুলো থাকতো, এখানে গরুর বাচ্চাগুলোকে আমি খেতে দিতাম। তো এই হচ্ছে বাবা যেখানে সবজি চাষ করতো, সেখানে আর বাবার চাষবাস কিছু হয় না, সেখানে এখন আমাদের এখানে ঘর উঠছে। তো সেই কারণে এই জায়গাটা পুরোটাই ক্যাপচার হয়ে গেছে, পুরো জায়গাটাই। রুমের একটা দরকার ছিল, তো সেই কারণে রুম করা হলো। আমাদের রুমগুলো খুবই ছোট দেখেছো, তো একটা বড় রুমের দরকার ছিল ভবিষ্যতে, ইন ফিউচারের জন্য। তো এই একটা বড় রুম করা হলো, ব্যাস। আর এখন সেই কারণে বাবা সব ফুল কিছু চাষ করার হলে ওই জায়গাটা লাগাচ্ছে, যেখানে কলে জল ভরা যায় ওখানটা। তো চলো আর বকবক করবো না, আমাকে আবার স্নানও করতে হবে, যাই তাড়াতাড়ি। তো ঝটপট করে কোনো রকমের স্নানটা করলাম, এবার শান্তি। ঠাকুর প্রণাম হয়ে গেছে, ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এবার শুধু আমি রেডি হব। আর এখন শানু গিয়ে চুল কাটতে বসেছে, কতক্ষণে আসে জানি না, কোনো টাইমের ঠিক নেই ছেলেটা। তো চলো আমি রেডি হয়ে নিই ওর আসার আগে। তো আমি হয়ে গেছি ফাইনালি রেডি। দিনের যা যা কাজ আছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আবার রাত্রে যখন আসবো আমার জন্য কাজ থাকবে, এসে পরে সব কাজ গোছাতে হবে। আর সময় পাইনি চুল কাটার, এই যে চুল টুল কেটে একদম বাবু সাহেব হয়ে এসছে। এগুলো আরো ছোট করে দিতে পারতো না, ওকে বলি ওকে চুল কেটেই ভালো লাগে, চুল বাড়িয়ে একদম ভালো লাগে না। তো চলো, আরো বন্ধুরা আসছে, ওটা দাঁড়িয়ে আছে আমাদের জন্য, তো তাড়াতাড়ি করে বেরোই, তারপরে ওইখানে গিয়ে তোমাদের দেখাবো ঠাকুরের জায়গাটা। এখানে আমিও কোনোদিনও যাইনি, এটা ফার্স্ট টাইম। আগের বছর শানু প্রথমবার গেছিলে না, আগের বছর শানু প্রথমবার গেছিল। তো কি, হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও দিদা ডাকছে, কি বলছে শুনে আছি।
তো এবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরের আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে। আর শানু এতটা জোরে গাড়িটা চালাচ্ছিল যে আমার ফোনটা রীতিমতো হাতে কাঁপছিল। তো আমি ওকে বললাম যে একটু আস্তে গাড়িটা চালাও, কিন্তু না, ওইদিকে অভিজিৎরা দাঁড়িয়েছিল, সেই কারণে একটু তাড়াহুড়োও ছিল। আর এই রাস্তাগুলোতে কিন্তু জোরে গাড়ি চালাতে খুবই মজা লাগে। এই রাস্তাটা কে কে চিনতে পারছো, যদি এই রাস্তাটা কেউ চিনে থাকো আমাদের এখানকার লোকালের যারা, তারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এরপরে আমরা পৌঁছে গেলাম সেই ব্রিজ, মানে এই ব্রিজটা দিয়ে আমরা বাঁকুড়া যেতে পারি। আর দামোদর নদীতে কত জল দেখো, অনেক জল। আর বর্ষাকালে তো পুরো ভরে যায়, ব্রিজটা ভেঙে যায়, তখন যাতায়াতে খুবই অসুবিধা হয়ে যায়। তখন হ্যাঁ, নৌকো করে এপার থেকে ওপারে যাত্রীরা যাতায়াত করে। আর আমার এই ব্রিজটা প্রচণ্ড ভয় লাগে। এরপরে আমরা চলে এলাম বিহারীনাথ। আর হ্যাঁ, এটা সেই হোটেল যেই হোটেলে আমরা থাকি। বিহারীনাথ পাহাড়টা দেখতে বেশ সুন্দর লাগছে, আর তার মধ্যে পুরো কুয়াশায় ভরা, আরও সুন্দর লাগছে। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে ঠাকুরের আশ্রমে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা রাধাকৃষ্ণের মন্দির, ওইখানে ঠাকুর আসতেন যখন পাটদোয়াতে প্রথম আশ্রম হয়েছিল, তো ওই আশ্রমটাই ছিল প্রথম, আর ওইখানেই আমাদের ঠাকুর আসতেন। আর এদিকে দেখো আস্তে আস্তে আমরা গ্রামের ভেতর দিকে যাচ্ছি। এতক্ষণ আমরা পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরপরে মাটির রাস্তায় ঢুকেছি। ওইদিকে অভিজিৎ আর জামাইবাবু আমাদের জন্য ওয়েট করছিল। দেখো আসতে না আসতেই আমার ব্যাগ ধরে টানাটানি করছে, দেখছে যে ব্যাগের মধ্যে কি লেখা আছে, হ্যালো কিটি, ওটা পড়ছে। আর এইদিকে দেখো কত লোক, প্রায় 8,500-9,000 লোক খেয়েছে। এটা তো খুবই কম ভিড় দেখিয়েছি, এরপরে আরও অনেক অনেক লোক এসছে। তো বলতে পারো এটা একটা ছোটোখাটো জয়দেবের মতনই। জয়দেবে আমরা 4 দিন গিয়ে থাকি ঠিক কথায়, কিন্তু এখানে এক এক দিনে মানে কি বলবো এটাকে, 8,500-9,000 লোক মানে বিশাল ব্যাপার। আর এই দিকে দেখো পিলার দেওয়া যেই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঠাকুরের জমি। যত দূর পর্যন্ত তোমাদের নজর যাচ্ছে ঠিক তত দূর পর্যন্ত আমাদের ঠাকুরের জমি ছড়িয়ে রয়েছে। তো ঠিক বলতে পারবো না যে এখানে কতটা জমি কত দূর পর্যন্ত রয়েছে, মানে যতটা দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু হচ্ছে আমাদের ঠাকুরেরই জমি। আর ওইদিকে দেখো সর্ষে ক্ষেত পুরো। তো খুবই সুন্দর জায়গা, এই জায়গায় আমি ফার্স্ট টাইম এসছি। ঠাকুর যতক্ষণ না টানবেন এইসব জায়গায় আসা যায় না। আগের বছরও আসতে চেয়েছিলাম বাট আসতে পারিনি। এবছর হয়তো ঠাকুর টেনেছে, জয়দেব যেতে পারিনি, বাট হ্যাঁ জয়দেবের জায়গায় এখানে এসছি। তো এখানে এসে খুবই ভালো লাগছে। তো এইদিকে দেখো কত বড় বড় সিট টপ ভরা। তো এইরকম তোমরা জয়দেবেও দেখেছো, জয়দেবের ভিডিও আমি শেয়ার করেছি। এরকম বড় 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 সিট টপে আমরাও পরিবেশন করি, আমরাও সেবা দিই। কিন্তু এইখানে সিট টপ ভরা তো ঠিক আছে, বাট যেই জায়গাটাতে খিচুড়ি রাখা হচ্ছে সেই জায়গাটা চলো তোমাদেরকে দেখায়। বড় বড় পুরো কি বলবো এটাকে, চৌবাচ্চার মধ্যে খিচুড়ি রাখা হয়। আর এখানে দেখো
মানে 4-5টা উনুন রয়েছে, প্রত্যেকটা উনুনে কিন্তু খিচুড়ি চাপানোই আছে। তো তোমাদের চলো খিচুড়ি যে জায়গাটাতে রাখা হয়েছে স্টোর করে যেখান থেকে দিচ্ছে, তো এই হচ্ছে সেই জায়গাটা। এইটা হচ্ছে সেই চৌবাচ্চা যেখানে খিচুড়ি রয়েছে। তো বুঝতে পারছো যে কত পরিমাণে এখানে খিচুড়ি হয়েছে। এই যে সিট টপগুলো যেগুলোতে আমরা মানে জলে হাত ধুই সেগুলো পুরো খিচুড়িতে ভরা। এইদিকে চৌবাচ্চাগুলো খিচুড়িতে ভরা, ওইদিকে বাঁধাকপি, এদিকে পায়েস, মানে সমস্ত কিছু বলতে পারো, সব কিছু। এত মানুষের সেবা হচ্ছে, একমাত্র আমাদের খ্যাপা বাবার আশীর্বাদ আর খ্যাপা বাবার কৃপা ছাড়া এগুলো সম্ভবই না। তো দেখো কত কত মানুষ এখানে সেবা নিচ্ছে। আর আমরা যখন জয়দেবে যাই 4 দিন, তো সেখানে সেবা নিতে অনেকেই আসে, কিন্তু এই জায়গাটা সম্পর্কে আমরা জানতাম না। যাই হোক, এদিকে অভিজিৎ আছে, জাইম্বু আছে, আমিও দাঁড়িয়েছিলাম। আর সানু ভিডিওটা করছিল, সানু ভেতর দিকে গেছিলো, কারণ ভেতর দিকে জুতো বা চটি পরে আমাদের কেউ যায় না। তো সানুকে বললাম তুমি একটু ভেতর থেকে ভিডিওটা করে এনে দাও। আর এখানে প্রত্যেকটা জায়গায় ভয়েস ওভার এই কারণেই দিতে হচ্ছে, কারণ সবাই জানো যে কপি ক্লেম চলে আসবে, সেই কারণে ভয়েসটাকে মিউট করে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ চারিদিকে শুধু কীর্তন গান, শুধু মাইকেরই আওয়াজ। তো আমি বসে বসে এখানে প্রবচন দিচ্ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু শুনতে। তো আমি বসেছিলাম আর সানুরা ওইদিকে পরিবেশন করছিল। তারপরে আমরা চলে এলাম এখানে সেবা নিতে। আর এখানে ছিল খিচুড়ি আর বাঁধাকপি, পায়েসটা পরে এসছে, তার আগে আমার ভিডিও করা হয়ে গেছিলো। এবার চলে এলাম ঘরে। এখন বাজছে সন্ধ্যা 6:30। তা আমরা বেরিয়েছিলাম ওই 11:40 নাগাদ, আর পৌঁছতে পৌঁছতে 12:15-20 হয়ে গেছিলো। তো তারপর তো দেখালে আমি ওইখানে যে কত সুন্দর কীর্তন হচ্ছে, তারপরে মোটামুটি অনেক লোক আসে, 8-10 হাজার তো লোক খেয়েছে। 8-8.5 হাজার খেয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত দেখেছি, তারপরেও আরও আসতে থাকে। তো মোটামুটি বলতে পারো এটা একটা ছোট জয়দেব। মানে আমরা যে জয়দেবের মেলায় যাই, তো সেখানে 4 দিন আমরা ওখানে থাকি, কিন্তু এখানে এক রাতেরই অনুষ্ঠান, কিন্তু বেশ অনেক লোকের কিন্তু সমাগম। আর ছোট্ট একটা মেলাও বসেছে, ছোটোখাটোর মধ্যে সব জিনিসই মেলা থেকে পাওয়া যাচ্ছে। আর আমি মেলা থেকে এই খরগোশটাকে নিয়ে এসেছি। তা আসলে একটা লোক বলছিল যে এই খরগোশটা নেওয়ার, মানে দেখছিলাম ওর দোকানে, তো বলে এটা 30 টাকা। তো খারাপ লাগলো, আমি বললাম না, নিয়ে নিই। কত কত 30 টাকা কত জায়গায় আমরা দিয়ে দিই। তো চলো, এখনই জাস্ট এলাম, এবার রাতের খাবারের পালা। রুটি করব, আর শানু বললো ভাত খাবো, আর ভাত হয়তো করব। তো দেখা যাক এখন কী করি না করি। ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কোথাও কিছু ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। আর এই যে মাথায় টুপিটা দেখছো, গাড়িতে পরে এলাম, বেশ ঠান্ডা লাগছিল বেশ। তো চলো আর বক বক করবো না, ভিডিওটা এখানে এন্ড করছি। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।